স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ। আমজনতার আজকের বিষয় ক্রান্তিকালের ঈদ। একটা ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন বাস্তবতায় আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, ঈদ পালন করতে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে ডক্টর বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক এবং ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেগের সদস্য তিনি। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। জানতে চাই, কোরবানির পশুহাটের চিত্র আমরা বিভিন্ন সময় দেখেছি। স্বাস্থ্যবিধি উপেক্ষিত করোনা আক্রান্ত মানুষ সিটি কর্পোরেশন একটি হাটে গেছে, মেয়র এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, হতাশা প্রকাশ করেছেন। মৎস্য পশু সম্পদ মন্ত্রী অননুমোদিত হাটের সংখ্যা বলতে গিয়ে গতকাল আমাদের আমজনতাই তার হতাশা প্রকাশ করেছেন। গতকাল রেকর্ড মৃত্যু ছিল 231, আজকে সংখ্যাটা 200। কোরবানির মতো পবিত্র উৎসবে আমরা বিপর্যয় ডেকে আনছি না তো? ধন্যবাদ। যে আসলেই একটা বিপর্যয়ের সম্ভাবনা আছে, কারণ আপনি জানেন যদি গত 14 দিনের আমরা একটা হিসাব করি, তাহলে যে পরিমাণ রুগী হয়েছে, আগামী 14 দিনে যদি প্রত্যেকটা রুগী থেকে 2-3টে করে রুগী হয়, তাহলে এমনিতে আমাদের রুগী সেই পরিমাণ আসলে বাড়বে। সেক্ষেত্রে আমাদের 3-4টা সুপার স্প্রেডিং ইভেন্ট যুক্ত হয়েছে এর সাথে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই কোরবানির পশুর হাট, যেখানে সারা দেশ জুড়ে আমার মনে হয় লাখখানেক ছোট বড় বিশাল হাট বসবে এবং সেখানে কোটি কোটি মানুষ আসবে। এবং এবারে এই হাটের চিত্রটা গতবার যে 2020 সালে যে পশুর হাটে ছিল তার থেকে ভিন্ন। সেই সময় গ্রাম থেকে যারা পশু বিক্রি করতে আসতেন তারা আক্রান্ত ছিলেন না। এইবারে কিন্তু উল্টো, এবারে গ্রামে সংক্রমণ বেশি, সুতরাং সেখান থেকে যারা পশু বিক্রি করতে আসছেন তাদের মধ্যেও আক্রান্ত থাকবেন। তাদের মধ্যে কেউ থাকবে উপসর্গহীন, কেউ থাকবেন মৃদু উপসর্গ, কেউ উপসর্গ ঢেকে আসবেন যাতে করে উনি হাটটা মিস না করেন। ওটা সারা বছর তার ইনকামের একটা বড় জায়গা এটা। ঠিক একইভাবে যদি আমরা বলি যারা কিনতে যাবেন তাদের মধ্যেও অনেকে থাকবেন উপসর্গহীন বা মৃত উপসর্গ নিয়ে, কিন্তু নিজের কোরবানির গরু নিজেই কিনবেন, এরকম একটা অবস্থা। সুতরাং এইটা আসলে একটা সুপার স্প্রেডিং ইভেন্ট হতে যাচ্ছে। পাশাপাশি আমরা জানি যে ঈদের সময় আমাদের যে যাতায়াত হয় লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, সেটা একটা সুপার ইভেন্ট। আমাদের যে ঈদের জামাত হবে সেটা হবে একটা সুপার ইভেন্ট। এবং এই সময় যে দোকানপাট খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন মার্কেটে যে লোকজন গিয়েছে, এই 4টা সুপার ইভেন্ট কোয়াড্রো, এই কোয়াড্রোর যে যোগফল সেইটা আমাদের বর্তমানের এমনিতেই যে আমি বলি আমাদের করোনার এই জগৎকালের সবচেয়ে ভয়াবহ অবস্থা। 2020, 2021 মার্চ এপ্রিলের তুলনায় যদি আমরা করি, গত কিছুদিন সবচেয়ে ভয়াবহ অবস্থা। তার সাথে যদি 4টা সুপার স্প্রেডিং ইভেন্ট যুক্ত হয়, ঈদের পরে আমাদের করোনার সংক্রমণের অবস্থাকে কোথায় নিয়ে যাবে সেটা নিয়ে আসলে এই ঈদে একটা শঙ্কাই জাগছে। সুতরাং আপনাদের যে আজকে ঈদের মানে পূর্বদিন, আগামীকাল ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। এই সুযোগে আপনি যে ক্রান্তিকালের ঈদ বলেছেন এটাকে এবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারপরেও সকলকে ঈদের শুভেচ্ছা জানাই, সবাই নিরাপদে থাকবেন এ প্রত্যাশা রাখি। আপনার দিক থেকে প্রত্যাশা রাখছেন সবার নিরাপত্তার এবং শঙ্কাটাও প্রকাশ করছেন ডক্টর বেনজির আহমেদ। ডাক্তার এবিএম আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে, মেডিসিন বিশেষজ্ঞ এবং ইউজিসি অধ্যাপক।
অধ্যাপক আব্দুল্লাহ, দেখুন এই শঙ্কার কথা যে কেবল বেনজির আহমেদ বলছেন তা নয়, অনেকেই তো বলছেন। গত ঈদে যেমনটা শঙ্কা করা হচ্ছিল যে মানুষ রাজধানী থেকে গ্রামে করোনা ছড়িয়ে দিতে পারেন, এবার তো উল্টো চিত্র, গ্রামের মানুষ আক্রান্ত, সেটি রাজধানী সহ অন্যান্য জায়গায় আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। সীমান্তবর্তী অঞ্চলগুলোর অবস্থা বেশ কিছুদিন ধরে বেগতিক। এখন রাজধানীতে এই যে ফিরতি যাত্রায় মানুষের আরও ঝুঁকি নিয়ে ফেরার শঙ্কা থাকছে কিনা, এবং এই ঝুঁকি যদি আরও চরম মাত্রায় পৌঁছায় সেটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের স্বাস্থ্য খাতের রয়েছে কিনা? আপনি তো স্বাস্থ্য খাতের রানী নক্ষত্র সম্পর্কে জানেন। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে বেশ তিনজন বিজ্ঞ আলোচক আছেন, আমি সবাই সঙ্গেই একসাথে সুর মিলেই হয়তো কথা বলতেই হবে এবং দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। আসলে দেখেন, আজকে যে মৃত্যুর মিছিল তো বেড়েই চলছে, টোটাল সংক্রমণের হার কিন্তু বেড়ে যাচ্ছে, টোটাল নাম্বার বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতিকে যাচ্ছি বলেই মনে হচ্ছে। আসলে আজকেও 200 জন মারা গেছে, গতকাল তো এরকম 200-র নিচে তো নামাতেই পারছি না, এবং এখন তো 166 জন ডাক্তারও কিন্তু মারা গেছে। আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনি এখন দেখেন, গত বড় আমরা কিন্তু 3টেই দলটির পার করছি, গত বছর 2টো ঈদ, এবার কিছুদিন আগে আমরা রমজানের ঈদ পালন করলাম। সেই সময় কিন্তু আমরা বারবার বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে কিন্তু জনগণকে বলছেন যে আপনারা কিন্তু যে যেখানে আছেন ওখানে ঈদ করেন, বাড়িতে যাবেন না। আমরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, প্রয়োজনে আগামীবার আরো সুন্দরভাবে, আরো আনন্দময় পরিবেশে, আরো ভালোভাবে আমরা ঈদ করবো। জনগণ কিন্তু মানে নাই। এবারও কিন্তু দেখেন একই চিত্র, যদিও গভর্নমেন্ট 14 দিনের লকডাউন পরে এটা শিথিল করে দিচ্ছে, এটা হয়তো প্রয়োজন ছিল আমি মনে করি বিভিন্ন কারণে। তারপর জনগণ যে হারে স্রোতের মতো গ্রামে গঞ্জে চলে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা দেখলে তো মনে হয় না দেশে করোনা বললে কিছু আছে। গতকালকে একটা মিডিয়াতে দেখলাম 25 কিলোমিটার, কোনোখানে 40 কিলোমিটার যানজট। এই যে ফেরিঘাট বলেন, লঞ্চ বলেন, বাস বলেন, মানুষ লোকে লোকারণ্য। শুধু তাই না, বাসে তো স্বাস্থ্যবিধিও মানছে না। এই যে সিট খালি করে রাখার কথা ছিল, একটা সিট পর বসবে, তাও না, একেবারে মানে বাস পরিপূর্ণ হয়ে কিন্তু মানুষ চলে গেছে। আরেকটা কথা বলতেই হবে, এতদিন পর্যন্ত কিন্তু আমাদের তো ধারণা ছিল, আসলে সত্যও ছিল অনেকটা, গ্রামের অবস্থা ভালো, গ্রামের মানুষ করোনা বিশ্বাস করে না, গ্রামে করোনা না, এরকমই কিন্তু মনে করা হতো, এবং গ্রামের মানুষ স্বাস্থ্যবিধিও তো মানেই না। কিন্তু এবার চিত্র কিন্তু অনেকটা ভিন্নতর হয়ে গেছে। শহর থেকে মানুষ তো গ্রামে যাচ্ছে, যারা ভাইরাস হয়তো বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই লোকগুলো কিন্তু আবার ফেরত আসবে, এবং গ্রামের যে অবস্থা সংক্রমণ, আমার তো মনে হয় প্রত্যেকটা গ্রামে যে হারে ছড়িয়ে যাচ্ছে, এই লোকগুলোই গ্রাম থেকে ভাইরাস নিয়ে এসে আবার কিন্তু শহরে ছড়িয়ে দিবে। এই যে আসা যাওয়া চলাচল, এটার কারণে আমার তো মনে হয় আগামী ঈদের পর হয়তো আমরা বুঝতে পারবো, আগামী 7 দিনের মধ্যে হয়তো বুঝতে পারবো, হয়তো পরিস্থিতি একটু খারাপের দিকে যেতে পারে বলেই মনে হচ্ছে আর কি। তার আরেকটা কারণ হলো, আপনি দেখেন জনগণকে আমরা বারবার বলছি, আমরা আপনার মিডিয়াতে বলছেন, আমরা বলছি, ডাক্তাররা বলছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে আপনার স্বাস্থ্যবিধি মানে অন্তত মাস্কটা পরেন। জনগণ এখনো 20-30% লোক কিন্তু মাস্ক পরে, বাকিরা কিন্তু মাস্ক পরেই না, এবং জনগণের কোনো তোয়াক্কাই নাই, একদম জনগণের তোয়াক্কা নিয়ে অবহেলা, উদাসীনতা রয়েছে, এটা ইতিমধ্যে বারংবার আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের প্রতিবেদনও। কিন্তু ডাক্তার এবিএম আব্দুল্লাহ, সরকারের দিক থেকে বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন বা অন্যান্য কনসার্ন যারা রয়েছেন, তাদের দিক থেকে কি আর কিছু করার ছিল কিনা, এই ব্যবস্থাটাকে অন্য কোনোভাবে সামাল দেয়া বা অন্তত খানিকটা হলো প্রশমিত করা যেত কিনা? না, আমি যেটা মনে করি যে একটা জনগণ যদি তার নিজের ব্যাপারে উদাসীন থাকে তাহলে তো মুশকিল, শুধু তো সরকারকে দোষ দিয়ে লাভ নাই। তবে আমি মনে করি যে জনগণ তার দায়িত্ব পালন করছে বলে মনে হচ্ছে না, যদি আমি শুধু জনগণকে দোষ দিতে চাচ্ছি না, প্রশাসনের বোধ হয় যে কথাটা আপনি বললেন, আরেকটু কঠোরতা করাও, মানে কঠোর নিয়ম নীতি মানা, মানে যারা মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মানে যাতে মানে বা মানাতে বাধ্য করা হয়, তার জন্য যদি একটু কঠোর অবস্থা অবলম্বন করতো, আমার মনে হয় তাহলে পরিস্থিতি বোধহয় এতটা ভয়াবহ আকার ধারণ করতো না। কারণ প্রশাসন জনগণের কাজ করবে, এখানে প্রশাসনের দায়িত্বটাও কিন্তু রয়ে গেছে। কারণ প্রশাসন, জনগণ সবাই যদি আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারি, কেন জনসম্পৃক্ততা বাড়ান যেত, তাহলে কিন্তু আমি মনে করি যে সংক্রমণের লাগামটা কিছুটা হলেও বোধহয় লাগাম টেনে ধরা যাইতো। আমি এখনো মনে করি প্রশাসনের প্রতি আরেকটু কঠোর হইতেই হবে। মাস্ক যারা পরে না তাদেরকে মাস্ক পরতে বাধ্য করতে হবে, এমন একটা আইন করা দরকার কঠোরভাবে, যাতে যারা মাস্ক পরা হয় তার জন্য জরিমানা করা হয়, টোকেন হলেও জন্য করা হয়। আস্তে আস্তে জরিমানা প্রথম দিকে কম করা যায়, তারপরে হয়তো বাড়ানো যেতে পারে। এবং আরেকটা কাজ করতে পারে, জরিমানার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা বাহিনীর প্রয়োজন পড়লে তাদের হেল্প দিতে হবে। এবং সরকার মনে হয় যে সিম্পল ভাবে গেঞ্জির কাপড় দিয়েই বলেন আর অন্য যে কোনো কাপড় যেটা মাস্ক বানাতে পারে, তাকে মাস্ক বানাতে বাধ্য করা হবে, জরিমানা করা হবে, এবং তাকে যেন সাথে সাথে একটা মাস্ক দেওয়া যায়। তাহলে বোধহয় জনগণের মধ্যে এই সচেতনতা একটু বাড়ানো যাবে, এবং তারা যাতে মাস্কটা পরে, মাস্ক পরতে বাধ্য করা যায়, এরকম একটা ব্যবস্থা কিন্তু নিতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদেরকে বাধ্য করতে বা উদ্বুদ্ধ করতে সরকারের যে সক্রিয়তা সেটাকে আপনি আরেকটু কঠোর মাত্রায় আশা করেছেন। যেতে চাই জনাব জাহিদুল হাসান পিন্টুর কাছে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, সম্পাদক ডিবিসি নিউজ জাহিদুল হাসান পিন্টু। পিন্টু, স্বাগত জানবেন আমজনতায়। দুজন বিশেষজ্ঞ কথা বলছিলেন এবং তাদের দিক থেকে এক ধরনের হতাশা রয়েছে এবং সরকার বা কর্তৃপক্ষ আরেকটু উদ্যোগী হতে পারে এটি তারা বলছেন। আবার ঈদের যে বাস্তবতা এবং আমাদের মানুষের আর্থসামাজিক যে বাস্তবতা, সেখানে তাকে ঈদের সময়ে ঘরমুখ হওয়া থেকে ফেরানো, আটকে রাখা তো প্রায় অসম্ভব ব্যাপার। ফলে এই যে জনমানুষের সম্পৃক্ততা, তার সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা, প্রশাসনের সম্পৃক্ততা, ভারসাম্যটা রাখতে গিয়েই কি আসলে আমরা মূল যেই ঘাটতির জায়গা বা পিছিয়ে পড়ার জায়গাটা সেটা টের পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। দেখেন, এর আগে প্রফেসর বেনজির আহমেদ এবং প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্পষ্ট করেই ব্যাখ্যা করেছেন, এর বাইরে তেমন কিছু বলার নেই। তবে আমি যেটা বুঝি, মানুষের যে সংস্কৃতি, বৈশিষ্ট্য, চরিত্রগত ধরন বা তাদের চিন্তা চেতনা, এটা আপনার একবারে তো ইগনোর করতে করা যায় না। মানুষকে আপনি বেঁধে রাখতে পারবেন না দিনের পর দিন, এটাই আমরা যা দেখতে পাচ্ছি। যে কারণে দেখেন, গত ঈদে আমাদের প্রধানমন্ত্রী উনি এটা আপিল করেছিলেন জনগণের কাছে যে একটা ঈদ বাড়িতে বসে, ঘরে বসে করলে সমস্যা কি, আপনারা গ্রামে যেন না। এই আপিলটা উনি করেছিলেন। তার ফলাফলটা কি দেখেছেন? ফলাফলটা দেখেছেন, মানুষ এমন ভাবে যাওয়া শুরু করেছে, পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষ মারা গেছে। তো ওই অভিজ্ঞতা থেকে সরকার দেখেছে যে মানুষকে যখন আটকে রাখা যায় না, তো খুলে দাও, মানুষ যায়। এইবার কিন্তু যাত্রা পথের বিড়ম্বনা ওই রকম ছিল না, কিন্তু মানুষ গতবার 60 থেকে 70 লক্ষ গিয়েছিল, এবার এখন পর্যন্ত 30-35 লক্ষর খবর আমরা পাচ্ছি, হয়তো আর একটু বেশি হতে পারে। তারপরও আমি মনে করি যে আপনার এই বাস্তবতা আপনি কঠোর যদি বলেন, শুরু থেকে যেহেতু আমরা কঠোরের সংজ্ঞাটা দিতে পারিনি, কঠোর বলতে কি বুঝি, এখন আপনি আমাকে যতই বলেন কঠোর কঠোর, আমি এই কঠোরটাকে অর্থ করতে পারি না। যেহেতু এই জায়গায়ও আমি মনে করি সরকারের, এটা শুরু থেকে আমরা বলে আসছিলাম যে কি ভাষা ব্যবহার করবেন, জনগণকে কোন ভাষায় অ্যাপ্রোচ করবেন। এই কারণে এই যে জাতীয় টেকনিক্যাল যে কমিটি করা হয়েছে, সেই কমিটি আমরা সেখানেও প্রস্তাব করেছিলাম অন্তত একজন যোগাযোগবিদ দেন, একজন কমিউনিকেশন এক্সপার্ট লাগে। মানুষের সঙ্গে মানুষের কথা বলা, বাচন ভঙ্গি বা শব্দের ব্যবহার, এগুলো খুব জরুরি। আপনি বললেই আরেকজন শুনবে না, আবার একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললে আবার শুনবে। এটা কোন মাধ্যমে করবেন, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এটা না তো সারা দুনিয়াতে যোগাযোগ বিদ্যা এমনি তৈরি হয় নাই। আর আমরা যারা যোগাযোগের বিষয়ে পড়াশোনা করেছি, আমাদের সাবজেক্ট ছিল চাই, আমাদের টিচাররাও যা করিয়েছেন, আমি দেখলাম সারা বিশ্বে এগুলোকে কদর করা। আমরা শুরুতে সেই জায়গায় একটু দুর্বল ছিলাম। এখন পর্যন্ত মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগটা, সেই যোগাযোগটা হলো খালি পালন করেন, এই স্বাস্থ্যবিধি মানেন, কঠোর হন। এইটাকে আমি না মানলে কি করবেন, আমি মানলাম না, আপনি কি করবেন, সেইটাও যদি আমার চোখের সামনে না থাকে, আমি এটা কখনো মানবো না। এবং আপনি দেখুন জনাব পিন্টু, দেখুন এই যে গণপরিবহনে আমরা আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলা হবে, মালিক শ্রমিকরা মানবেন বলে অঙ্গীকার করেছিলেন, যাত্রীরা মানবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত কতখানি বাস্তবায়িত হলো? আমরা তো একরকম ছেড়ে দিয়েছি যে শ্রমিকরা যদি মানেন, যদি মানুষ যদি সচেতন হন, যদি এক সিটে 2 সিটে একজন করে বসিয়ে যান, তদারকির জায়গায় সেই ঘাটতিটা তো রয়েই গেছিল। তাহলে শুনেন, এই জায়গাটা আমি বলি, 100% তদারকিও যেমন সরকারের পক্ষে সম্ভব না, এটা বিশাল ব্যবস্থাপনার কাজ। হ্যাঁ, সরকার একা পারবে না, এই কোনো মহামারী অতিমারী সরকার একা পারে না। এই জায়গায় তো সবাইকে নিয়ে এই কাজটা করতে হয়। আমরা সাধারণত, মানুষ শুনলে বকা গালি দিবে আমাকে, আমরা কিন্তু আইন সাধারণত না মানা লোক, সুযোগ পেলে যেটা গ্রামে গঞ্জে শুনবেন, খেত কোনাচ্ছে দৌড় দেওয়া, আইল দিয়ে চলে যাওয়া, রাস্তা বাদ দিয়ে, উপর দিয়ে আপনার ওভারব্রিজ ইউজ না করে নিচ দিয়ে যায়। আমাদের আইন দিয়ে আটকানো হয়, ধর্মীয় অনুশাসন দিয়ে আটকানো হয়, সামাজিক রীতিনীতি দিয়ে আটকানো হয়। এই যে অনুশাসনগুলো সবগুলো মিলেই তো আমাদেরকে আটকানো হচ্ছে। এই অতিমারির ক্ষেত্রে শুধুমাত্র সরকার আইন দিয়ে এটা পারবে না। এই যে সামাজিক বিপ্লবটা ঘটানো বা রাজনৈতিক উদ্যোগ, এই এখন যদি ধরেন আওয়ামী লীগ বা বিএনপি, এটা তো কর্মী সংখ্যাও কম না, একটা আদেশ দেয় আওয়ামী লীগের কর্মী একজন এবার ঈদের নামে যাবা না,
বিএনপি একটা আদেশ দেয় যে আমার একজন কর্মীও যেন আবার গ্রামে না যায়। এখন এই জিনিসগুলো আমরা করি না, আমরা বলি কিন্তু আমরা নিজেরা এটা পালন করি না। আপনি খোঁজ নেন, রাজনীতিবিদরাও যাচ্ছে গ্রামের বাড়িতে, মন্ত্রীরাও যাচ্ছে গ্রামের বাড়িতে, আর এদিকটা আমরা আহ্বান জানাচ্ছি তোমরা গ্রামের বাড়িতে যেও না, তাই তো? তো এই যে এই জায়গাটা আমি মনে করি সবাই মিলে যদি উদ্যোগটা নেওয়া যেত, ওই জায়গাটায় আমরা 1.5 বছরে প্রায় পৌঁছাতে পারিনি। এই কারণে আজকের এই আশঙ্কাটা রয়েই গেছে। আজকে 200, কালকে 250 এমন হতে থাকবে। এবং এই শিক্ষাটা আমরা হয়তো 7 দিন 10 দিন পরে যখন নেব, আমার মনে হয় সেটা দেরি হয়ে যাবে। ততদিনে এই গ্রাফ বাড়বে, বা গ্রাফের এখনকার যে সংখ্যা সেটি তো আসলে যদি বলি এই আমাদের সমন্বিত হতে না পারার যেই ব্যর্থতা, সেই ব্যর্থতার একরকম ফলাফল। আমাদের সঙ্গে সুভাষ সিংহ রায় রয়েছেন, প্রধান সম্পাদক এবি নিউজ 24.com। সুভাষ সিংহ, আপনি বাকিদের আলোচনা শুনলেন এবং সেখানে বারংবার সম্পৃক্ততা এবং পরস্পরের সমন্বয়হীনতার কথা উঠে আসছে। এখনকার যে বাস্তবতা, কোনো রাজনৈতিক দলের পক্ষে অজনপ্রিয় হয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত না ততটা সহজও নয়, এই বাস্তবতা মানছি। ঈদুল আজহার মতো একটা উৎসব, সেটাকেও কোনোভাবে একটা মানুষকে অংশগ্রহণ করতে বিরত রাখার জায়গা থেকে সুযোগও থাকে না। ব্যাপার হচ্ছে এই যে যাত্রাপথের যাওয়া আসার জন্য যে পরিকল্পনা, সেখানে যেই ভোগান্তির মাত্রা, দেখুন মহাসড়কে অসহনীয় মাত্রার যানজট হয়েছে, যদিও পিন্টু বলছিলেন যে দুর্ভোগটা কম, কিন্তু একেবারে যে কম হয়েছে সেটাও বলার সুযোগ থাকছে না। এমনকি সড়ক পরিবহন মন্ত্রী দুঃখ প্রকাশ পর্যন্ত করেছেন। ফেরার সময়, অর্থাৎ একদিন সময় থাকবে ঈদের পরে, ফেরার যেই যাত্রা, সেটা কি যথেষ্ট আপনার মনে হয় সময়সীমাটা, এবং সেটা ঝুঁকি বাড়াবে কিনা, মানুষের দুর্ভোগ বাড়াবে কিনা, কিভাবে দেখেন? সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, হত্যা নয় আজ সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন। আমাদের কোরবানির শিক্ষাটা কিন্তু সেটাই। আমরা প্রশ্নগুলো এতক্ষণ উঠে আসলো, সেই প্রশ্নগুলো সকলেরই জানা, কিন্তু উত্তরগুলো কিন্তু একেবারেই অজানা। আপনি বলছেন যে ঢাকার থেকে যে মানুষগুলো প্রতি বছর দুবার অন্তত এই ঈদ উৎসবকে কেন্দ্র করে তাদের গ্রামের বাড়িতে যান, আবার ফিরে আসেন, পৃথিবীতে খুব কম দেশেই, হাতে গোনা 2-3টে দেশেই এরকম ঘটনা ঘটে। অতএব আপনি শুধু করোনাকালীন সময় না, আপনি যদি স্বাভাবিক সময় যদি বলেন, আমাদের গণমাধ্যমে এই শব্দগুলোই কিন্তু ব্যবহার হয়। এই যে যোগাযোগ বিদ্যার কথা জাজুল হাসান পিন্টু বলছিলেন, এবং এই বাংলাদেশের এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের এইভাবেই পথ চলতে হচ্ছে। আমরা যদি হিসেব করে দেখি, যারা খুব সচেতন হয়েছে, যারা প্রথম ধাপে করোনাকালীন সময়ে তারা মডেল হয়েছেন, যেমন ভারতের যেটি রাজ্য কেরালা, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমের এখনকার সব সংবাদগুলো যদি দেখেন, বিশেষ করে ভারতের বড় বড় পত্রিকা কিংবা গণমাধ্যমে, আপনি দেখবেন যে 6টি রাজ্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখন, তার মধ্যে কেরালা একটা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমি তো নিশ্চয়ই স্বাস্থ্যবিধি অস্ট্রেলিয়াতে কিংবা আপনি তাদের নানান শহরে যে সংক্রমণের আবার যে আশঙ্কা দেখা দিয়েছে, ইউরোপের কোন কোন দেশে দেখা দিয়েছে, এবং থাইল্যান্ডে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা বৈশ্বিকভাবে কিন্তু মানুষের আচরণ সংস্কৃতির একটা বড় রকমের ব্যক্ত হয়। ঠিক আমাদের 3জন বিজ্ঞ আলোচক যে আলোচনা করলেন, ঘটনার অভিঘাত আমরা আশঙ্কা করছি কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এবং আমরা নানাভাবে এই আশঙ্কার কথা ব্যক্ত করছি। কিন্তু যে বললাম, প্রশ্নগুলো কিন্তু জানা, উত্তর কিন্তু অজানা। আমরা যতই স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থার কথা বলি না কেন, মানুষ কেন শুনছে না, কেন পালন করছে না, সে যে স্বাস্থ্যবিধি জানে না কিংবা বোঝে না, এটা হতে পারে। মাস্ক যে পড়তে হবে, সেটা বাধ্যতামূলক ভাবে করতে হবে, সেটা কিন্তু সে জানে, কিন্তু সে পালন করছে না। আপনি ফেরিঘাটের দৃশ্যের কথা বললেন, আপনি রেল বেশ কিছুটা, বিশেষ করে ইন্টারসিটিতে অনেক অগ্রগতি করতে পারে, স্বাস্থ্য সম্মতভাবে করতে পেরেছিল,
কিন্তু পরবর্তীতে আজকের সকালে যেটা কমিউটার ট্রেনের কথা দেখলাম, তাতে তো আবার একটা ভয়ঙ্কর চিত্র। এই যে মানুষের যে বিশেষ করে এইরকম ভাবে তার নিজের আচরণে প্রকাশ করা, এটা তো আমাদের আচরণ সংস্কৃতির একটা অংশ। এবং শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, আজকে বিবিসির সংবাদে সন্ধ্যাবেলা যেটা প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, তারা বলছে যে ভারতে যে রোগী কথা বলা হচ্ছে 4,15,000 মারা গিয়েছেন, তারা বলছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলতে যে সেটা 10 গুণ অর্থাৎ 40 লক্ষের উপরে হবে। কাজী হাসান পিন্টু কিন্তু প্রচ্ছন্ন রোগীর কথা বলেছেন এবং ডক্টর বেনজিরও কিন্তু প্রচ্ছন্ন রোগীর কথা বলেছেন। আমাদের এই যে চলমান ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার পরে মধ্যেই কিন্তু আমাদেরকে নানান রোগের চিকিৎসা করতে হচ্ছে। গত বছর অনেক দেশ পারেনি শিশুদের টিকা দিতে, আমরা 3,60,00,000 টিকা কিন্তু দিতে পেরেছি। আমাদের যেমন সফলতা আছে, আমাদের কিছু ক্ষেত্রে এই যেটা জাদু হাসান পিন্টু বললেন, আমরা কি এই যোগাযোগ মানুষকে জানানো যে ভালো থাকার উপায়, ভালো রাখার উপায়, এটা আমরা ঠিক মতো বোঝাতে পেরেছি? হ্যাঁ, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু একটা কথা বলি আমি, এই মহামারী আমাদেরকে দেখিয়েছে আমাদের অনেকগুলো সংকটের জায়গা আছে। এই মহামারী দেখিয়েছে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন, তার একটা অন্যতম বিষয় ছিল আমার গ্রাম হবে শহর। সেই সমৃদ্ধির অগ্রযাত্রা আমরা কতদূর যেতে পারি, এবং গ্রামকে ক্ষমতায়ন না করলে শহর যে বাঁচবে না, এটা কিন্তু আমরা এই মহামারী কালে কিন্তু বুঝতে পেরেছি। এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আপনার জগতে অনেক রকম উদ্বেগের তৈরি করে, উদ্বেগ বাড়ায়, এবং আমরা একটুকু বলতে পারি আমাদের মানবিক ভাবনার জায়গাগুলোকে আমরা সম্প্রসারিত করতে পেরেছি। আমরা কমিউনিটি বেস অ্যাপ্রোচটা ঠিক মতো করতে পেরেছি কিনা এই গত 500 দিনের আমাদের এই মহামারী কালে, এটা আমাদের কিন্তু একটা ভাবনার জগতে নতুন করে আমাদের যুক্ত, অর্থাৎ আমাদের আসলে এই বিগত দিনের কর্মকাণ্ডগুলো, পদক্ষেপগুলো, উদ্যোগগুলোকে পর্যালোচনা করা উচিত এবং সেটাকে মাথায় রেখে সেই প্রেক্ষাপটকে ভেবে সামনের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, এবং সেটা আমাদের ওই আর্থসামাজিক সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে, এমনটি আপনি বলছেন। সুভাষ সিংহ রায় বলছিলেন। যেতে চাই এবিএম আবদুল্লাহর কাছে। সুভাষ সিংহ রায় টিকার প্রসঙ্গ তুলে এনেছেন, টিকা নিয়ে কথা বলতে চাই। এবিএম আবদুল্লাহ, বাংলাদেশের জন্য আপাতত একটা স্বস্তির খবর যে মডার্নার ভ্যাকসিন, কোভ্যাক্সের মাধ্যমে যে ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিছু ভ্যাকসিন আসছে। এর নেপথ্যে যে 4 বাংলাদেশি আমেরিকান অবদান রেখেছিলেন, তাদের সঙ্গে আপনার যোগাযোগ এবং তাদের উপর আপনার প্রভাব বা সহায়তার জায়গাটা ইতিমধ্যে গণমাধ্যমে আলোচিত হয়েছে। একটু জানতে চাই যে আপনি যেহেতু একটা যোগাযোগ বা একটা বজায় রেখেছেন এক ধরনের একটা স্বস্তির জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, নতুন কোনো সুখবর বা ভবিষ্যতে আরও কোনো সুখবর, স্বস্তির খবর আসতে পারে কিনা আমাদের জন্য, এবং আমরা আসলে কোন অবস্থানে বা কোন জায়গায় রয়েছে এই ভ্যাকসিনেশন কার্যক্রমের দিক থেকে? না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, টিকা নিয়ে একটু আমাদের মাঝখানে একটু ধাক্কা গেছে। আমাদের শুরু থেকে কিন্তু টিকার কার্যক্রম ভালোই চলছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার দক্ষতা বলেন, পারদর্শিতা বলেন, সময় উপযোগী সিদ্ধান্তের কারণে কিন্তু 7ই ফেব্রুয়ারি থেকে ভালোই চলছিল। হঠাৎ করে একটু জনগণ কিন্তু সবাই স্বস্তি প্রকাশ, জনগণ কিন্তু সবাই খুশি ছিল, আমাদের টিকা কার্যক্রম এত সুন্দরভাবে চলছিল। আপনি ইভেন বিরোধীদের থেকেও কিন্তু ওইরকম কোনো অভিযোগ তেমন আসে নাই। শুধু ইন্ডিয়াতে একটা হঠাৎ করে অসুবিধা হয়ে গেল, ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে। এটা বন্ধ করছে আমি বলবো না, তারা এটা বাধ্য হয়েছে, তাদের দেশেই তারা টিকা দিতে পারছিল না, ওদের রাজনৈতিক কারণে বলেন, অস্তিত্বের কারণেই বলেন, তারা টিকা বন্ধ করতে ও রপ্তানি বন্ধ করতে কিন্তু বাধ্য হয়েছে। ওরা ইচ্ছা করে করছে আমি মনে করি না আর কি। সেই জন্য আমাদের টেম্পোরারি একটু ধাক্কা খেলাম আমরা, কিন্তু এখন বর্তমানে কিন্তু টিকার কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছে, এবং আগামী কিছুদিনের মধ্যে দেখবেন আমাদের দেশের টিকার কার্যক্রম আরো সুন্দরভাবে চলবে। অত্যন্ত আমরা আশাবাদী যে আমরা আরো কিছু টিকা পেয়ে যাব। যে কথাটা আপনি বলছিলেন, আমরা কিছু টিকা বাইরে থেকে আনতে পারছি, আমি রীতিমতো দেশ থেকে যোগাযোগ করে আমাদের 4 জন বাঙালি ডাক্তার আছে, ডক্টর মাসুদুল হাসান আছে একজন, ডক্টর জিয়া ভাই একজন আছে, একজন পাপ্পি ভাই একজন আছে, ডক্টর আরেকজন হাফিজ আছে। তারা অত্যন্ত অনেক সিনিয়র ডাক্তার, তারা বেশ কাজকর্ম, তারা বিভিন্ন ওদের আমেরিকার বিভিন্ন লবির সঙ্গে তারা জড়িত। আমি বারবার দেশে খালি তাদের একটাই কথা বলতাম, রেগুলার টাকাটা দিতাম, আমাদের দরকার টিকা যেভাবে পারেন, যে টিকাই পান, মডার্না বলেন, ফাইজার বলেন, পারলে কিছু অক্সফোর্ড নিয়ে আসেন, কারণ অক্সফোর্ডের একটা টিকা নিয়ে অনেকে আবার দিতে পারছে না। সুতরাং আপনাকে এই কার্যক্রমগুলো আমি রেগুলার যোগাযোগ রাখতাম, এবং তারা বিভিন্ন জায়গায় লবিং করছে, আমার সঙ্গে যোগাযোগ করলে কোথায় কি করতে হবে তারাই জানে সব।
আমি বারবার টাকাটা দেওয়াতে আমি মনে করি যেটা আমরা এটা মানে বলতে পারেন যে এটা আলোর মুখ দেখছি, তারা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু টিকা মোটামুটি আনতে পারছে বাংলাদেশে, এবং আগামী দেখবেন 1-2 মাসের মধ্যে আরো একটা ভালো অ্যামাউন্ট টিকা কিন্তু আমরা পেয়ে যাব। এমনকি যে অক্সফোর্ড এক্সচেঞ্জ থেকে টিকা অনেক দেশে তারা নিয়ে রেখে দিচ্ছে, স্টক করে রাখছে, এটা আলটিমেটলি তারা কিন্তু ফেলে দিবে। আমি মনে করি আমি তাদেরকে এটাও বলছি যে আপনারা যেখানে যেখানে আসতে চেষ্টা করে ওই টিকাগুলো যদি আমাদের দিয়ে দেয় তাহলে কিন্তু লাভ হয়। এমনকি দেখবেন অনেক বড় বড় দেশ তারা তার প্রয়োজনের তুলনায় অনেক টিকা স্টক করে রাখছে। আমি তাদেরকে আহ্বান জানাইছি এগুলো আলটিমেটলি ডেট এক্সপায়ার আপনারা কিন্তু ফেলে দেবেন, ডিস্ট্রয় করবেন। এগুলো গরিব দেশ, দ্বিতীয় দেশ বা তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশগুলোকে দিয়ে দেন। আমি তাদেরকে এখনো আহ্বান জানাচ্ছি। আমি মনে করি যে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন আমরা অবশ্যই অনেক টিকা পেয়ে যাব। শুধু তাই না, আমি মনে করি যে আগামীতে আমাদের দেশে টিকা তৈরির কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি যেন এই দেশেই টিকা তৈরি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখবেন যে আমরা এই দেশে টিকা তৈরি করতে সক্ষম হব আগামী কিছুদিনের মধ্যে, এটা দেখতে পাবেন। অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, আমার কৌতূহলের জায়গা একটা, সেটা হচ্ছে এই যে যোগাযোগ তাদের সঙ্গে, সেটা কি আপনার ব্যক্তিগত পেশাগত বা এমন কোনো সম্পর্কের মাধ্যমে, না আপনি সরকারি তরফে রাষ্ট্রীয় তরফে কোনো রকম যদি বলি প্রতিনিধিত্বের জায়গা থেকে এই যোগাযোগটা করেছিলেন টিকার ব্যাপারে? এগুলো সব মিলেই হয়েছে, কিছুটা তো ব্যক্তিগত বটে, ব্যক্তিগত বা আমার দায়বদ্ধতা বলেন বা জনগণের প্রতি আমার ভালোবাসা যাই বলেন, আমি তো মনে করি যে আমাদের যে কোনো আমরা পেয়ে গেলেই তো হলো। পাওয়াটাই মূল কথা, পাওয়াটাই মূল কথা। সেটাই আমি চাচ্ছি আমাদের আমরা পেয়ে গেলেই তো হলো। এই ব্যাপারে তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তো মাঝে মাঝে আমার কথাবার্তা হয়, উনিও তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্তরিক ভাবে। আমাদের কথা হলো যেইভাবে হোক আমরা আমাদের মানুষ পেয়ে গেলেই তো, এটা আমার টার্গেট আর কি। যেভাবে পারুক আমরা টিকা আনি, মানুষ পেয়ে যাক, মানুষ ভালো থাকুক, মানুষ সুস্থ থাকুক, এটা আমার টার্গেট। যেতে চাই একটু জনাব বেনজির আহমেদের কাছে। জনাব বেনজির আহমেদ, ব্যক্তি উদ্যোগে বা ব্যক্তি যোগাযোগে বা আমাদের যারা প্রবাসীরা রয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিক যারা রয়েছেন, এই যে ডায়াসপোরারা ভূমিকা রাখেন বিভিন্ন সময় একটা দেশের উন্নয়নের, একটা দেশের প্রয়োজনে, এটা দারুণ ব্যাপার। কিন্তু এই ব্যক্তি উদ্যোগের বাইরে রাষ্ট্রের, সরকারের বা আরো যারা কনসার্ন একেবারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছেন, তাদের জায়গায় এমন উদ্যোগগুলো আসলে কতটুকু আমরা দেখতে পেয়েছি, বা আরো কিছু করার ছিল কিনা, যেটা স্রেফ একজন ব্যক্তি এবিএম আব্দুল্লাহ করবেন নিশ্চয়ই তিনিও, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্য যারা লবিগুলো রয়েছে, যারা সংশ্লিষ্ট সংস্থা রয়েছে, তাদের করার জায়গা কতখানি থাকে এমন যোগাযোগ? না, ধন্যবাদ। তারাও করছে, কারণ প্রথম থেকেই এই যোগাযোগটা আছে। যেরকম আমরা কোভ্যাক্স ইনিশিয়েটিভের কথা বলতে পারি, এটা যোগাযোগ অনেক আগে থেকে, এবং আমাদের বিধিবদ্ধ যে সংস্থা বা ইপিআই কর্মসূচি যেটা আছে, এটার জন্য যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো পূরণ করার ব্যাপারে তারা অনেক আগে থেকেই সচেষ্ট। সরকারেরও বিভিন্ন বিভাগ এ ব্যাপারে সচেষ্ট। প্রথম দিকে আমরা যে অ্যাস্ট্রাজেনিকা টিকাটা কিনেছি, সেখানেও আমাদের রাষ্ট্রের সরকার প্রধান যিনি, তার একেবারে সরাসরি এখানে একটা হলো যে আমরা যেটাকে পলিটিক্যাল কমিটমেন্ট বলি, সেইটা আছে। এবং শুধু পলিটিক্যাল কমিটমেন্ট না, উনি রীতিমতো এর জন্য যে অর্থ বরাদ্দ, সেই সংস্থান যাতে যথেষ্ট থাকে। এবং আমাদের মতো গরিব দেশ, আমরা অ্যাডভান্স টাকা দিয়েছি টিকার জন্য, এটা তারই একটা বহিঃপ্রকাশ যে পলিটিক্যাল কমিটমেন্ট অত্যন্ত স্ট্রং। এরপরেও আমাদের বিভিন্ন সংস্থা এই টিকার জন্য রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যে বিভিন্ন বিভাগ আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন। টিকা আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেটা বলে, সেই জায়গাটা একটা বড় ঘাটতি। এখানে ডিমান্ড হিউজ, আর সাপ্লাইটা তুলনামূলকভাবে কম। তারপরেও আবার টিকার এই যে করোনার ভর কেন্দ্র বা এপিসেন্টার, এটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। যেরকম প্রথমে চীনে হলো, তারপরে যখন ইউরোপে গেল এবং ইউরোপের মারাত্মক প্রভাব হলো, তখন টিকার ওখানে চাহিদা বেড়ে গেল। তখন কিন্তু আমাদের এশিয়াতে চাহিদা এত ছিল না, তার ফলে ভারতের কাছ থেকে আমরা টিকা পাবো এটা মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু ভর কেন্দ্রটা যখন আবার বিশেষ করে ভারতে, এবং ভারতে যখন অসংখ্য লোক আক্রান্ত হতে শুরু করলো, এবং সরকার যখন মানে রাজনৈতিক কারণে তারা বাধ্য হলো যে নিজের দেশের আগে চাহিদা পূরণ করতে হবে, শুধু তাই নয়, পুরো বিশ্ব আসলে খুব ভয় পেয়ে গেছিল ভারতের অবস্থার দিকে। কেননা এইরকম যখন ব্যাপক আকারে সংক্রমণ ঘটে, ভাইরাসের রেপ্লিকেশন যখন অনেক বেশি হয়,
তখন নতুন নতুন মিউট্যান্ট হয়, এবং ডেল্টা মিউট্যান্ট তারই একটা ডেল্টা ভেরিয়েন্ট যেটা তারই একটা বহিঃপ্রকাশ। তো সুতরাং ভারত যে শুধু নিজেদের জন্য টিকা সংরক্ষণ করেছে তা নয়, বরঞ্চ সারা বিশ্বের টিকা সেটা ভারতমুখী হয়েছে। রাশিয়ার টিকা আসছে, আমেরিকা বলছে টিকা দেবে, কারণ এটা শুধু ভারতের স্বার্থে না, এটা সারা পৃথিবীর স্বার্থে। সেই অবস্থাতে ভারত এখন একটা সুস্থির অবস্থায় এসছে, এবং আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, কানাডা, তাদের চাহিদা কিন্তু তারা অনেকটাই এখন নিশ্চিত করে ফেলেছে। সুতরাং এখন আমাদের টিকা পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। কোভ্যাক্স ইনিশিয়েটিভে আমরা আশা করছি আমাদের 3,20,00,000 লোকের জন্য টিকা আমরা পাবো। আমি মনে করি অ্যাস্ট্রাজেনিকার টিকা যেটা আমরা সেরাম ইনস্টিটিউট থেকে পাওয়ার কথা সেটাও আমরা পাবো। আমরা চীনের টিকা পাচ্ছি, আমরা রাশিয়ার টিকাও পাবো। সুতরাং এমন টিকা আমরা পাবো, তবে একটাই কথা, আমাদের চাহিদা বিশাল। আমাদের হয়তো 24 কোটি, 28 কোটি, 30 কোটি টিকা লাগবে, এবং সেটা আবার টাইম বাউন্ড, যে এটা একেবারে অনেকদিন পরে পেলে চলবে না। আমার খুব একটা ভালো নির্দিষ্ট হতো সময়ের মধ্যে এই দিতে হবে। বছরের মধ্যে। এবং আপনি যেটি বলছিলেন যে সেটা সত্যি এমন একটা ক্রান্তিকালে আরও টিকা পাওয়া যাবে, এই আশাবাদ এবং সেটার বাস্তবতা, এটা নিঃসন্দেহে আরও স্বস্তির খবর। জাহিদুল হাসানকে পিন্টুর কাছে প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত টিকা আসা সেই সংখ্যার হিসেব নিকেশ এবং দরদাম নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, সেটি নিয়ে কথা বলতে যেয়ে তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। এখন বিরতি থেকে ফিরে কথা হবে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন জাহিদুল হাসান পিন্টু, ডিবিসি নিউজের সম্পাদক। জাহিদুল হাসান পিন্টু, বিরতির আগেই বলছিলাম যে এই যে বাংলাদেশে যে কোভ্যাক্স থেকে যে টিকা পাওয়ার বিষয়টি মাঝেই কথা উঠেছিল, দায়িত্বশীল সূত্র দিয়ে 2টি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে যে হয়তো $2 বা এমন একটা সংখ্যায় কেনা হয়ে থাকতে পারে প্রতি ডোজ, কিন্তু কোভ্যাক্স থেকে সবই বিনামূল্যে হওয়ার কথা সেটি। এবং সরকারের তরফে পরে মন্ত্রী মহোদয়রা বলেছেন যে ভ্যাকসিন বিনামূল্যেই পেয়েছে, এবং যে পরিবহন খরচ সেটাও ফান্ড থেকে বহন করা হয়েছে। এই যে ভর্তুকি মূল্য নেওয়া হচ্ছে বলে এই খবর ছড়ালো বা খবর প্রকাশিত হলো, সেই জায়গাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা দেখেন কিভাবে আপনি? কোনো 9-6-এর সংখ্যা শেষ পর্যন্ত থাকে কিনা, আমজনতার তো এই প্রশ্ন থাকবেই। আমাকে বলছে? জি জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনাকেই প্রশ্ন করেছি। না দেখেন, ভর্তুকি মূল্যে আমি ভালো করে বুঝি না আপনার প্রশ্নটা। ভর্তুকি মূল্যে দিচ্ছে মানে? সরকারের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে যে কোভ্যাক্স থেকে যেই টিকা কেনা হচ্ছে সেটি ভর্তুকি মূল্যে কেনা হচ্ছে, কিন্তু কারো নাম উল্লেখ করা নেই। কিন্তু মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার করেছেন যে না, এটা বিনামূল্যেই কেনা হচ্ছে। বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ, বিনামূল্যে তার কেনার ব্যাপার থাকে না। না না, কোভ্যাক্সের টিকা তো আপনার সিন্ডিকেট হয়ে আসার কথা। এটা তো আপনার, আমার মনে হয় না গণমাধ্যমে যে তথ্যটা এসেছে এটা পরিপূর্ণ সত্যি, কারণ এটা আমি নিশ্চিত নই। তারপরে আমি এই জায়গায় টিকা নিয়ে যখন কথা বলছেন, আমি একটু অন্য ইস্যুতে আসি, টিকা প্রসঙ্গেই। দেখেন, আমি সরকার কালকেও একটা আলোচনায় আওয়ামী লীগ এবং বিএনপির 2 নেতা ছিলেন, ওখানে আমি সরাসরি বলেছি টিকা নিয়ে সরকারকে ধন্যবাদ দিতে হবে। এই ব্যাপারে কোনো কার্পণ্য করা উচিত না। আপনি ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারেন। আমি তো এও মনে করি যে আপনার এই টিকা আমরা শুরুতে পেয়েছি, এবং আজকে পর্যন্ত আমি যা হিসাব দেখলাম এই 1 কোটির উপরে টিকা আছে, এবং আগামী মাসে 1 কোটির উপরে আবার টিকা আসবে, সেই ধরনের পাইপলাইনে আছে। টিকাটা আমরা হয়তো পাবো, একটু দেরি হলেও পাবো। কিন্তু আমার প্রশ্নটা আজকে অন্য জায়গায়, যে এই যে আমরা টিকার জন্য নিয়ম করলাম, প্রায়োরিটি সেট করলাম, ওই কারা আগে পাবে ফ্রন্টলাইনার ঠিক করলাম, এর মধ্যে যে গার্মেন্টস ওয়ার্কারদের যে আমরা 40 লক্ষ প্রায় টিকা দিয়ে দেব, এই যে প্রায়োরিটিটা সেট করা হলো, আমার প্রশ্নটা সেখানে। আমি টিকা আনতেছি, আমি শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ দিই, এই জায়গায় আমার কোনো কারণ নেই। কিন্তু আমি এই যে 40 লক্ষ টিকা বিনা নিবন্ধে তাদেরকে দিলাম, আমি কেন সিনিয়র সিটিজেনদেরকে 1 নাম্বার প্রায়োরিটি নিয়ে আসলাম না? আমার প্রায়োরিটিটা কোথায়? আমি এই জায়গায় সরকারের সঙ্গে আমাদের মতের বিরোধটা হয়, যে আমি কি সিনিয়র সিটিজেনদেরকে দেব বিনা নিবন্ধনে, কেন্দ্রে যাবে দিয়ে দিবে, কারণ তার বয়স 60 থেকে 80, 90, হ্যাঁ, সে বারবার যেতে পারবে না, তার পক্ষে রেজিস্ট্রেশন করা কঠিন বা তাকে সাস্টেন করা তো কঠিন, তাকে আমি প্রায়োরিটি দিলাম না। তারপরে আমি আমার এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদেরকেও প্রায়োরিটি দিলাম না, আমি গার্মেন্টস কর্মীদেরকে প্রায়োরিটি দিলাম। এই জায়গায় আমি মনে করি নীতি অথবা সরকারের পলিসি
কোথাও কোথাও কারো কাছে আপোষ করতে হচ্ছে। এইটা দেখতে শোভন নয়। এটা একটা আবার আমি অর্থাৎ আমি যদি জাহিদুল হাসান পিন্টু আপনার কথাটাকে আরেকটু সরলীকরণ করে বলতে চাই, বা যদি আরেকটু আমার জায়গা থেকে আমজনতার জায়গা থেকে প্রশ্নের হিসেবে বলতে চাই, যে আপনার কি মনে হচ্ছে তাহলে সরকার অর্থনীতির জায়গায় বা একেবারেই রপ্তানিমুখী যে অর্থনীতি বা বাংলাদেশের অর্থনীতি নির্ভরতা, সেই জায়গায় একটু বেশি জোর দিয়ে ফেললো সাধারণ মানুষের বা সিনিয়র সিটিজেনদের চেয়ে, এমন করে ভাবার সুযোগ আছে কি? দেখেন, অর্থনীতির আপনি ইগনোর করা কঠিন, সেটা আলাদা জিনিস। এই যে জীবন জীবিকার যে সূক্ষ্ম ব্যালেন্সের কথা বলি, এটা খুব কঠিন একটা ব্যালেন্স করা। আপনি এইদিকেও যেতে পারছেন না, ওইদিকেও যেতে সরকারে যারা থাকে তাদের জন্য এটা টাফ, সেটা আমার মানে স্বীকার করতে সমস্যা না। কিন্তু যে অর্থনীতির কথা বলে গার্মেন্টস ওয়ালাদের যেটা দিলাম, গার্মেন্টস ওয়ালা তো গরিব মানুষ না। আমি তো মনে করি ঠিক আছে, তুমি নাও, তুমি টাকা দাও, সব জায়গায় আমি বিনা পয়সায় বা দিব কেন? আমি সরকার দায়িত্ব নিয়েছে বিনা পয়সায় এই যে 26 লক্ষ টিকা দিবে, প্রধানমন্ত্রী বলেছেন 26 কোটি মানুষ, মানে 13 কোটি মানুষকে উনি 80% মানুষকে টিকার আওতায় আনতে চান, মানলাম। এখন গার্মেন্টস কর্মী না থাকলে আমার সমস্ত কিছু লস হয়ে যাবে। বাংলাদেশের কি আর ব্যবসা বাণিজ্য আর কেউ করে না? করে। 7 দিন 10 দিন বা 15 দিন অপেক্ষা করা যায় না? এই জায়গাটাই বলছিলাম যে অর্থনীতির কাছে আপনি আত্মসমর্পণ করেন না, অর্থনীতির সঙ্গে নিয়েই ওই চাকাকে নিয়ে আপনাকে এগোতে হবে। কিন্তু আপনি সারেন্ডারটা করেছেন অনলি গার্মেন্টস মালিকদের কাছে, যে আপনি তাদেরকে প্রায়োরিটি দিলেন। আবার এই গার্মেন্টস মালিকরা কিন্তু এতদিন যে খোলা রেখেছে লকডাউনের মানে বিপক্ষে গিয়ে, তারা যুক্তি দিয়েছিল কিন্তু গার্মেন্টস আপনার কারখানায় কোনো ওই করোনার আক্রমণ ওই রকম নেই ওখানে, যে কারণে তারা খোলা রাখছেন। দেখেন, করোনার সংক্রমণ কম বলছেন, আবার টিকাটা প্রথমে নিয়ে নিচ্ছে। আমার 60 ঊর্ধ্ব যে মানুষ জনসাধারণ আছে তাদেরকে আপনি সেই জায়গায় নিচ্ছেন না। আমার লেখাপড়া 1.5 বছর ধরে প্রায় বন্ধ। যতই বলি যে অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে আমিও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, অনলাইনে আমার ছেলেও পড়ছে, আমার স্ত্রীও অনলাইনেই পড়ান, একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আমি বাস্তবতাটা জানি। তারপরও আমি মনে করি আপনি শিক্ষাকে গার্মেন্টস এর পিছনে নিয়ে গেছেন। এইটা আলোচনায় আসা উচিত, এইগুলো আলোচনা হচ্ছে না। এখন আমি বললে মনে করবে আমি বোধহয় ওই শ্রমিককে বাঁচিয়ে রাখতে চাই না, মানে বিষয়টা তো না, তাকেও আমি দেব, কিন্তু আমি প্রায়োরিটি যদি সেট করি কেবল কোনো পেশাজীবীকে বা অন্য পেশাজীবী কাউকে মুখোমুখি দাঁড় করানো তো বিষয় হচ্ছে অগ্রাধিকার কিভাবে নিশ্চিত করা হচ্ছে, আপনি সেই জায়গায় কথা বলছিলেন। সুভাষ সিংহরা, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। এইসব পেরিয়ে একটা ঈদ, আমরা কালকে ঈদের দিন, ঈদ মানে তো উৎসবের ব্যাপার, আনন্দের ব্যাপার, সেসব যদি এখন নেই, কিন্তু নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা কিছু বিষয় তো রয়েছে। সেই জায়গায় কালকের দিন এবং তার পরের দিনগুলোতে এবং তারপরে লকডাউন, কঠোর লকডাউন, কোট আনকোট কঠোর লকডাউন আসতে যাচ্ছে, কি করার আছে, কিভাবে সেটাকে কার্যকর করা যায়? আমি আপনাকে একটু ছোট তথ্য দিই যে আমি যদি 13 কোটি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়ার জন্য যে প্রকল্প গ্রহণ করি, তাহলে 26 কোটি টিকা লাগার কথা না। লাগানোর কথার কারণে ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসনের যে সিঙ্গেল ডোজের টিকা, সেই টিকা 7 কোটি ক্রয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং $75 মিলিয়ন যে অগ্রিম পরিশোধের সেটা প্রক্রিয়া চলছে, যেটা 1 ডোজের টিকা। এটা পরিমাণটা 7 কোটি। আমাদের একটু বলে রাখা দরকার, এবং এই কথাটা বারবার বলতেও কেমন লাগে, তারপরেও বলি, 8ই মার্চের পর মাত্র 27 দিনের মাথায় 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে ভ্যাকসিন যে সামিট, সেই সামিটে তিনি যে অংশগ্রহণ করেছিলেন, যেটা ব্রিটেনে আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু কোভ্যাক্সের যে সুবিধা সেটা কিন্তু সম্প্রসারিত হয়েছে এবং তার বক্তব্য পৃথিবীর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা মেনে নিয়েছেন। আপনি দেখেন, তারপরে যুক্ত হয়েছে ওয়েলকাম ট্রাস্ট, তারপরে যুক্ত হয়েছে বিল গেট ফাউন্ডেশন। এগুলো কিন্তু আমাদের ইতিহাসের পাদটিকা। এবং তারপর থেকেই আপনি দেখবেন আমাদের 6,80,00,000 কোভ্যাক্স থেকে আমাদের টিকা পাওয়ার কথা।
কিন্তু আমাদের যখন মানুষের সামর্থ্য বাড়ে, দেশের যখন সামর্থ্য বাড়ে, তখন আরো কিছু চ্যালেঞ্জ সামনের দিকে আসে। আমরা 7ই ফেব্রুয়ারিতে গণটিকা কর্মসূচি শুরু করেছি। 23শে ফেব্রুয়ারিতে ঘানাকে প্রথম কিন্তু কোভ্যাক্স টিকা দিয়েছে। ওই যে সাইফুর রহমান সাহেব আপনার বলতো না, যেটা জাহিদুল হাসান পিন্টু মুখস্থ বলতে পারবে, যে অভাব থাকা ভালো, অভাব থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। তা আমরা যদি অভাব থেকে মুক্ত হয়েছি, আমাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুত। তিনি বলেছেন যে বাংলাদেশের এই টিকাদান কর্মসূচিতে যত অর্থ লাগুক সে অর্থ সরকার তার ব্যবস্থা করবে, যেটা ডক্টর বেনজির খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, সুভাষ সিংহ রায়, আপনি যেহেতু জাহিদুল হাসান পিন্টুর ধারাবাহিকতায় আপনার এই আলোচনাটা টেনে এনেছেন, ফলে এটিও আমি আপনার সঙ্গে আপনার কথার সঙ্গে একটু প্রশ্ন হিসেবে জুড়ে রাখতে চাই। সেটি উনি বলছেন যে এই যে অগ্রাধিকার হিসেবে গার্মেন্টস শ্রমিকরা আগে চলে গেল, শিক্ষার্থীদের আগে, সিনিয়র সিটিজেনদের আগে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কথা বলুন, তারপরে এইটুকুর উত্তর চাই। আমি তার এই আলোচনাটাকে ইতিবাচক অর্থেই দেখছি, না দেখার সুযোগ নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যখন জাতির ক্রান্তিকাল উপস্থিত হয়, তখন কিন্তু পরিকল্পনার ক্ষেত্রে নানান রকম ত্রুটি বিচ্যুতি থাকে, এটা মেনে নিতে হবে। এক আর দুই, একটা জিনিস আমি ছোট্ট করে মাঝখানে বলে রাখি, আমি যদি এখন 13 কোটি মানুষের জন্য যদি 10 কোটি টিকাও পেয়ে যায়, তাহলে কিন্তু আমি টিকাদান কর্মসূচি চালাতে পারবো না। কারণ হচ্ছে, যেটা প্রফেসর আব্দুল্লাহ বলেছেন, এটা একটা শেলফ লাইফ আছে, এবং প্রত্যেকটা টিকারই শেলফ লাইফ কিন্তু 6 মান্থের বেশি না। অতএব অনেকে বলেন যে আমাদের টিকা এত অল্প আসতেছে, 30 লাখ 20 লাখ, এটা দিয়ে কি করবো? এই কথাটা একেবারেই ঠিক না, ঠিক না। এই একটা বিজ্ঞানের ব্যাখ্যা। আর আপনি দেখেন, আপনি এই চলতি মাসের 17 তারিখে এপেকের যে সভাটি হয়েছে, মানে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনভুক্ত যে দেশগুলো বৈঠক করেছে, সেখানে বলেছে মহামারী মোকাবেলায় কোভিড টিকার ভাগাভাগি জন্য আমরা আসেন প্রতিশ্রুতিবদ্ধ হই। তার মানে কি, 27শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তার বক্তব্য উল্লেখযোগ্য একটা বিষয় ছিল যে আমরা এই যে ভ্যাকসিন জাতীয়তাবাদ নিয়ে কথা শুনছি, আমরা দেখছি, এগুলো দূর করতে হবে, এবং আমাদের যদি মেধাস্বত্ব আইনে যদি ছাড় দেওয়া হয় ক্রান্তিকালের সময়ের জন্য, এবং যদি আমাদের কারিগরি জ্ঞানে সহায়তা করা হয়, আমরা ভ্যাকসিন তৈরি করতে সক্ষম জাতি। আপনি জানেন, এর মধ্যে কিন্তু কিউবা 5টা ভ্যাকসিন তৈরি করেছে, তাদের ভ্যাকসিনের নাম আছে আবদালা। ইরান তৈরি করেছে। আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু আব্দুল্লাহ বলছেন আমরা কিন্তু এগোচ্ছি, আমরা পারবো। বাংলাদেশের এখন ওষুধ হাইলি রেগুলেটেড মার্কেটে কিন্তু সেই আশা আমরা রাখছি সুভাষ সিংহ রায়, সেটা আমরা আশা করছি সেই জায়গায় আমরা যেতে পারবো, এমন একটা বাস্তবতা। আমি কথা শুরু করেছিলাম আসলে ঈদের প্রেক্ষাপটে, ক্রান্তিকালের ঈদ নিয়ে কথা বলছিলাম, যেহেতু আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি যদি ভুল না করে থাকি, আপনি যে উদ্যোগগুলোর কথা যেটি বারংবার বলছিলেন, ও জাহিদুল হাসান পিন্টু বলছিলেন যে এই জায়গায় সরকারকে ধন্যবাদ দিতে, এবং সরকারের শীর্ষে যিনি রয়েছেন তাকেও ধন্যবাদ দিতে হবে, তার নেতৃত্বের দৃঢ়তায় এটা সম্ভব হয়েছে, এটি তিনি বলছেন। আপনার কথা থেকে আমি মোটামুটি সেটি অনুধাবন করতে পারছি। যেতে চাই বেনজির আহমেদের কাছে। জনাব বেনজির আহমেদ, এই বাস্তবতা, এখনকার ভ্যাকসিনের যে প্রতুলতা সেটি আমরা পাচ্ছি, এবং এইসবের মধ্যে অর্থনীতির চাকা চলছে, একটা ভারসাম্য রাখার চেষ্টা হচ্ছে, এইসবের মধ্য দিয়ে কাল ঈদ, তারপরের দিন ঈদের দ্বিতীয় দিন, তারপরের দিন আবার লকডাউন শুরু হচ্ছে। এই সময়ে আসলে আমরা কি করতে পারি যেটা আমাদের এই যাত্রাকে আরেকটু সহজ করবে, একটু ইতিবাচক করবে? ধন্যবাদ। আসলে সমস্যাটা অনেক বড়, কিন্তু আপনি সমাধান চাচ্ছেন 2-3 দিনের মধ্যে। আসলে এই 2-3 দিনের মধ্যে কোনো সমাধান নেই। তার আগে একটু ওই সুভাষ সিংহ রায়ের প্রশ্নের উত্তরে একটু বলি, যে আপনি যেভাবে হিসেব করছেন যে 12×24 কোটি বা 30 কোটি লাগবে, সেটা ধরছেন হলো 18 বছর ধরে। আপনি আমার কাছে ধরে নেন 6 মাস পরে এটা 18 বছর থেকে 12 বছর, 12 বছর থেকে 2 বছরে নামাতে হবে। তখন আমি যে হিসাব করলাম, ইভেন 1 ডোজ টিকা নিলেও ওই টিকা কিন্তু বেশি লাগবে। কাজেই হিসাব ওই রকমই। আর শেলফ লাইফ বাড়ছে, আগের মতো 6 মাস থাকবে না, সামনে শেলফ লাইফ মনে হয় বাড়বে। কিন্তু উনি যেটা বললেন সেটার আসলে খুব সহজ উত্তর না, যে এই 3-4 দিনের মধ্যে আমরা কি এমন করতে পারি। যেমন ধরুন, কালকে ঈদের নামাজ আছে। এখন ঈদের নামাজ আমাদের কাছে একটা সুপার স্প্রেডিং ইভেন্ট, কিন্তু ঈদের নামাজ যেমন ধরুন মধ্যপ্রাচ্যের 2-3টা দেশ বন্ধ করেছে,
তা আমরা সেটা বন্ধ করি। কাজেই এই সুপার স্প্রেডিং ইভেন্টটা আমরা আসলে বন্ধ করতে পারছি না, সুতরাং এটা হবে। তারপর ধরুন এই গরুর মাংস কাটা, এগুলো বিতরণ, এখানে কিছু লোকজনের সাথে একজনের সাথে আরেকজনের যোগাযোগ হবে, তো সেগুলোও কিছু বিষয় আছে। তবে আমার মনে হয় সামনে যে কঠোর লকডাউনটা, এবং যেখানে বলা হয়েছে এবারে প্রথমবারের মতো গার্মেন্টস, শিল্প কারখানা এগুলোও বন্ধ থাকবে, আমরা আশা করি সেই কথাটা ঠিক থাকবে। 1, 2 নম্বর হলো এর পাশাপাশি আমাদের স্বাস্থ্য বিভাগের কিছু কাজ আছে, যেটা আমাদের পাবলিক হেলথে খুব ক্লাসিক্যাল কাজ, যে কাজগুলো ঠিক মতো হচ্ছে না। তার মধ্যে হলো আইসোলেশন, অর্থাৎ যে রুগীটাই পাওয়া যাচ্ছে তাকে আইসোলেট করতে হবে যাতে তার থেকে আর নতুন রুগী না হয়। আচ্ছা, ট্রেসিং করতে হবে তাদের সংস্পর্শে কারা আসছেন, টেস্টিং করতে হবে ওখান থেকে দ্রুত শনাক্ত করা, এবং যারা সংস্পর্শে আসছেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। প্লাস এখন রোগীদের আমাদের ম্যানেজমেন্টে খুব বেশি মনোযোগ দিতে হবে, একেবারে এটা সমন্বিত ব্যবস্থাপনা চালু করতে হবে। সমন্বিত উপজেলা থেকে ব্যবস্থাপনা, শুরু আমি করে আমি এই বিভাগে। শব্দটিকে আপনি এইখানটায় আমি আসলে কথাটাকে গ্রহণ করতে চাই এইভাবে যে আপনি আসলে সামগ্রিকভাবে সবার উদ্যোগের কথা বলছেন, এবং যেই স্বাস্থ্যবিধি বা অন্যান্য যেসব নির্দেশনা, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন, এইগুলো মেনে চলবেন মানুষ, আমরা সেটা আশা রাখতে চাই, এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও এই দিকটায় নজর দেওয়ার চেষ্টা করবেন, এই আশাবাদ রাখতে চাই। আমাদের সঙ্গে মোহাম্মদ আরাফাত যুক্ত হয়েছেন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি আমাদের আলোচনা শুনছিলেন। তিনি জাহিদুল হাসান পিন্টু এবং সুভাষ সিংহ রায় তাদের কথার প্রেক্ষিতে দু একটা তথ্য যুক্ত করতে চান। জনাবে আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি কি যদি কিছু যুক্ত করেন? ধন্যবাদ। না, আমি বক্তব্যগুলি শুনছিলাম, চমৎকার আলোচনা হচ্ছিল, অনেক কিছু জানতে পারলাম। দুটো পার্সপেক্টিভ একটু আনতে চাই আর কি। জাহিদুল হাসান পিন্টু একটা জিনিস বললেন যে ওই গার্মেন্টস শ্রমিকদের আগে টিকা দেওয়ার বিষয়টা অগ্রাধিকার বিষয়। এখানে একটা পার্সপেক্টিভ আরেকটা আছে, মানে দুনিয়া জোড়া বিভিন্ন দেশে তারা কিন্তু অনেকে এই আমাদের যেটা দেখা গেছে কর্মজীবী পপুলেশনকে অগ্রাধিকার দিয়েছে। কারণ ওই যে জীবন এবং জীবিকার যে ব্যালেন্সের কথাটা আমরা বলছি, ওখানে অনেক ক্ষেত্রে কিন্তু যারা বয়স্ক পপুলেশন তাদেরকে কোয়ারেন্টাইন করে ঘরে রেখে একটা প্রোটেকশন দেওয়া যায়, কিন্তু কর্মজীবী পপুলেশন কিন্তু কাজ করতে হয়। কারণ ইন্দোনেশিয়ার মতন দেশ অনেকে কিন্তু অগ্রাধিকার এটা এনেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সি আর্নিং এর একমাত্র উপায় কিন্তু গান, যদি রেমিটেন্সের বাদে আপনি ধরেন। কাজে এটা কিন্তু আমি মনে করি না যে কারো কাছে সারেন্ডার করার করে এটা করেছে। তবে উনি কিন্তু এটি বলেছেন জনাবে আরাফাত যে অন্য শিল্প প্রতিষ্ঠানগুলো তো রয়েছে, তাদের কর্মীরাও রয়েছেন, গার্মেন্টস প্রথম অগ্রাধিকারটা কেন পেল? অন্যদেরও এটা দেওয়া যেত কিনা, বা সিনিয়র সিটিজেন স্টুডেন্টদের মেইনটেইন করে সেটা দেওয়া যেত কিনা? আমি সেটাই বলছি, এখানে দুটো জিনিস আছে। আপনি অন্যদের মনে সবাইকে তো আনতে পারবেন না, তাহলে তো অগ্রাধিকারের প্রয়োজন নেই। একবারে যদি সবাইকে দিতে পারবেন, যেহেতু সবাইকে দিতে পারছেন না বলেই তো প্রায়োরিটাইজ করতে, সেখানে গার্মেন্টস আগে এসছে। এটার কারণ হচ্ছে তারা আমাদের রপ্তানি খাতটাকে একবারে সোললি রেপ্রেজেন্ট করে, আদার দ্যান রেমিটেন্স যেটা আমি বললাম। এবং প্রবাসী যারা আমাদের লেবার শ্রেণী যারা যান শ্রমিক, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে কালকুলেট এই কারণে। আর স্কুলের ক্ষেত্রে একটা বলি, আমি জাস্ট ফুড ফর থট দিচ্ছি, আমি বলছি না যে এটাই দিস ইজ ইট, আমরা আরো ফার্দার ডিসকাস করতে পারি। স্কুলের শিশুদের ক্ষেত্রে দেখেন, তাদের ক্ষেত্রে যে কারণে আমি মনে করি যে আপনি যদি টিকাটা দেন তাহলে তারা প্রোটেক্টেড হবে, তাহলেও কিন্তু তারা স্কুলে দিতে হবে। কারণ তাদের কিন্তু অলরেডি অ্যান্টিবডি আছে বয়সের কারণে, 18 বছর নিচে বেশিরভাগ স্কুলে যায়। অর্থাৎ সেই দিকে তাদের যে বায়োলজিক্যাল বাস্তবতা সেটির কথা আপনি বলছেন না টিকা নেওয়ার পরে জনাবে আরাফাত হতে পারে। আমরা একেবারে শেষ সময় আপনাকে পেয়েছি, ফলে আমাদের অনুষ্ঠান দীর্ঘায়িত করার সুযোগ খুব একটা নেই। আপনাকে ধন্যবাদ আপনার এই সংযুক্তির জন্য। জাহিদুল হাসান কিন্তু যদি সংক্ষেপে কিছু বলার থাকে, আপনি আপনার কথার প্রেক্ষিতে বেশ কয়েকটা কথা বললেন, কয়েক লাইনে আনমিউট করতে হবে। আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি তো আমার কনসার্নটা বললাম এই কারণে যে ধরেন গার্মেন্টস যদি আমার লাইফ লাইন হয়, এটা সরকার ঘোষণা দেখ যে আমার লাইফ লাইন গার্মেন্টস, সো আমি গার্মেন্টসকে আগে রক্ষা করব, আমার 40 লক্ষ শ্রমিককে আগে রক্ষা করব, বাকিরা পরে। এটা কিন্তু সরকার ঘোষণা দেয় নাই। তো আমি আমার অবস্থানটা আমি এই কারণে বলছি, এখানে প্রফেসর বেনজির আছেন, প্রফেসর আব্দুল্লাহ আছেন, আমি এই বয়স্ক মানুষগুলিকে আগে বাঁচাবো, তারপরে আমি আমার প্রায়োরিটি ঠিক করবো। আমার মত, ওনার মত হতে পারে সেটা, এটা যার যার মত। এখন সরকারের এই পরামর্শ যারা দেন তাদের মত কি বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি এই যে নীতিগত কমিটি কি বলে, পরামর্শ কমিটির বক্তব্যটা আমরা শুনি যে তারা কাকে প্রায়োরিটি সেট করতে বলেন, তারপরে আমরা যাই। আমি তো আমার পলিটিক্যালিও বলতে পারি, আমি সাংবাদিক, আমার অবজারভেশন আমি বলতে পারি, কিন্তু এটা বক্তব্য আসতে হবে পরামর্শ কমিটির কাছ থেকে, ওনারা কোনটাকে প্রায়োরিটি সেট করবেন।
আচ্ছা, সেটা ঘোষণা দেওয়া অর্থাৎ আপনি সেই নীতিগত অবস্থানের কথা বলছেন। এবিএম আব্দুল্লার কাছে যেতে চাই। জনাব এবিএম আব্দুল্লাহ, একেবারেই কয়েক বাক্যে এই বাস্তবতায় আপনি যদি অন্য কিছু যুক্ত করতে চান এই ইস্যুর সঙ্গে, সেটা কয়েক লাইনে করতে হবে। আচ্ছা, আমি যা সমস্যা বলতে একটা জিনিস বলতে চাচ্ছি। প্রথম কথা হলো যে লকডাউন কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে দেওয়া যাবে না, বা এটা কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে পারবে না। টেম্পোরারি দেওয়া যেতে পারে, দিনের পর দিন মাসের মাস দেশ, আমাদের মতো দেশে লকডাউন খুব একটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে না। এমনকি যে 23 তারিখ থেকে যে লকডাউনটা আমরা দেখলাম লক্ষ লক্ষ লোক গ্রামে চলেছে, এরা যে কিভাবে ফিরে আসবে আল্লাহ জানে। আবার কিন্তু ওই ঠেলা ঠেলি ভিড় করে আসবে। আমি মনে করি যে অর্থাৎ যেই সংখ্যার কথা আমরা আসলে শুরুর দিকেই বলেছিলাম, সেটি আপনিও সেই সংখ্যার থেকে আসলে বেরোতে পারছেন না, বুঝতেই পারছি। অনেক ধন্যবাদ এবিএম আব্দুল্লাহ, ধন্যবাদ সুভাষ সিংহ রায়, জাহিদুল হাসান পিন্টু, ডক্টর বেনজির আহমেদ। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই নিরাপদ এবং সুস্থ থাকবেন। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক, এবং ঈদের শুভেচ্ছা থাকবে। আর সবাইকে বলছি আমজনতার সঙ্গেই থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।